এটা 111-এর এক্সটেনশন ছিল। শেখ হাসিনা যে সমস্ত অপকর্মগুলো করেছে, গুম খুন, এগুলো সব 111-এ চালু ছিল। এখন যদি ইউনূস যেগুলো চালু করে দিয়ে গেছে, সেটা যদি বর্তমান সরকার না করে, তাহলে তো বর্তমান সরকারের ঘাড়ে পড়বে এগুলা। বর্তমান সরকারের কোনো পরিবর্তন এখনো আসে নাই, বাট তাদের সদিচ্ছা আছে। তাদের সদিচ্ছা যে আমি নাই তা বলবো না। আমার আমার মামলাতে ১৪, আমার মামলা নয় শুধু, যে কেউ মুক্তি পেলে ১৪টা এজেন্সিকে জানাতে হয় যে ওকে মুক্তি দেবো কিনা। তো ১৪ এজেন্সির একজনের মনে হলো না, ওকে একটা দিয়ে দাও, পিডব্লিউ দিয়ে দাও, যে প্রোডাকশন ওয়ারেন্ট, যে অজ্ঞাতনামা একটা মামলা থেকে যাবে সে। এভাবে আমার এক রুমমেট তার ৫টা মামলা করেছে, ৫টা মামলায় সে জামিন পেয়েছে। ৫টা ঢাকা শহরের ৫ কোনায় নাকি সে সন্ত্রাস করেছিল। সে একটা গভর্নমেন্ট অফিসার। একজন গভর্নমেন্ট অফিসার কিভাবে সন্ত্রাস করে জুলাই জুলাই মামলাতে তে। তো সে করেছে, সে একটা বিজ্ঞানী। তো এবং তাকে আরো ২টা মামলা দিয়ে দিয়েছে অজ্ঞাতনামা। আপনি কাশিমপুর কারাগারে ছিলেন। কাশিমপুর কারাগারে আর কার কার সাথে দেখা হলো? সাংবাদিকদের কারোর সাথে দেখা হলো, রাজনৈতিক নেতাদের কারোর সঙ্গে দেখা হলো, ভিভিআইপি কারোর সঙ্গে দেখা হলো? আর প্রশ্ন হচ্ছে মানে সাবেক ভিভিআইপি কারোর সঙ্গে দেখা হলো কিনা? আর আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে কি এক রকমের সয়লাব কারাগার? আপনার প্রথম আলোর সাক্ষাৎকারে পড়ছিলাম, আপনি বলেছেন যে পুরো কারাগার এক দলের নেতা কর্মী দিয়ে ভর্তি। আমার কাছে তো তাই মনে হয়েছে। কারণ আমাকে যে ১ম এ যে মধুমতি বলে একটা সেলে নেওয়া হলো, সেখানে 100% আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নেওয়া হয়েছে। যে আওয়ামী লীগের লোকজন এখানে থাকবে। সেখানে আমার সঙ্গে দেখা হলো যে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের জেনারেল সেক্রেটারি মুরাদ সাহেবের সাথে দেখা হয়েছিল। ছাত্রনেতা অজয়কর খোকনের সাথে দেখা হয়েছিল। সেখানে বিটুর সঙ্গে দেখা হয়েছিল প্রাইম মিনিস্টার অফিসে কাজ করতে। কয়েকজন ছাত্রনেতার সঙ্গে দেখা হয়েছিল। এবং সেখানে সব মানে ওয়ান টু অল আওয়ামী সাপোর্টার পরিপূর্ণ। এবং এই কতগুলো আছে নিরীহ লোক, যারা অতি নিরীহ, অতি সাধারণ। এদের ক্ষমতাও নাই যে তাদের মামলাটা কেউ করবে, তাদের জন্য টাকা দেবে কিছু। আওয়ামী লীগ তো বড় বড় কথা বলে, এই ছেলেদেরকে জন্য আর্থিক সহায়তা তো কেউ করে না। তারা এক একজন তো ফকির হয়ে যাচ্ছে, তাদের বাড়ি বিক্রি করে দিচ্ছে। একজনের আমার শোনা আরেকজনের কাহিনী, তার স্ত্রী আবেদন করছে যে তার জমিটা বিক্রি করে দেবে। তো সে স্ত্রীকে বলছে না, এটা বিক্রি করবা না। সে বলছে যে তুমি যদি না থাকো, আমার এই জমি দিয়ে আমি কি করব? বলে যে তুমি যদি থাকো, আমি রাস্তায় থাকবো দরকার হলে। সো এইরকম দুঃশাসন চালাচ্ছে, এইরকম দুঃশাসন আপনার টিচার বাটপার আসিফ নজরুল চালু করে দিয়েছে। ওই বাটপারকে আমি ১০১ বার বাটপার বলবো। এইজন্যই যে আপনি একটা সভ্য দেশে থাকেন। আপনি পৃথিবীর, আপনি আপনি বাংলাদেশে বিবিসি সহ বিশ্ব মিডিয়ায় আপনি কাজ করেছেন। আপনি বলেন কোন সভ্য দেশে আপনি কোন আইনমন্ত্রীকে দেখেছেন জামিন হওয়ার পর আদালতকে তিরস্কার করে? এবং জামিন একটা অধিকার, সেটার জন্য বিচারকদেরকে হুমকি দেয়। সেটা আসিফ নজরুল দিয়েছে। অথচ সে নাকি আইনের শিক্ষক। সে আইনের শিক্ষক, সে বেআইনে কাজ করে গেছে। আমি আরেকজনকে বলেছিলাম, ডক্টর ইউনূস একদিন হয়তো বলবে, হায় আল্লাহ! আসিফ এটা করেছে, আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছু জানাই নাই। সে এরকমই বলবে। এই ২ বাটপার মিলে বাংলাদেশটাকে একটা ১০০০ বছরের একটা কলঙ্কজনক একটা অধ্যায় মানে রেখে গেছে, যেটা বংশ পরস্পরায় এবং রাজনৈতিক পরস্পরায় একটা শত্রুতা তৈরি করে দিয়ে গেছে। শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করতে গিয়ে যেমন দেশটাকে একটা দ্বিভাগ করার যে একটা চালু করে দিয়ে গেছিল, ইউনূস সেটাকে আবার নতুন করে এনে একটা ওই গোষ্ঠীকে সামনে তুলে এনেছে। যে গোষ্ঠী কে শেখ হাসিনা দমন করেছিল, ওই গোষ্ঠী এখন শেখ হাসিনাকে দমন করছে। যে ৭১ কে যারা বিচার চেয়েছিল, এখন ৭১ করেছিস কেন সেই বিচার চাচ্ছে। আমি তো বললাম পার্লামেন্টে শোক প্রস্তাব হয় এবং জাতীয় সঙ্গীত বাজে, বসে থাকে। এর থেকে বড় প্রমাণ আর কি হবে? ইউনূস যে বাংলাদেশটাকে মানে পাকিস্তান বানিয়ে দেওয়ার চক্রান্তে ছিল। কিন্তু একটা তো আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আনিস ভাই আপনার ক্ষেত্রেও হয়েছে যে আপনি এক মামলায় জামিন পেলেন, এই আমরা ভাবলাম আনিস আলমগীর জামিন পেয়েছেন, তার মানে বোধহয় আপনি কারাগার থেকে বেরিয়ে আসবেন। দেখা গেল তখন দুদকের মামলা যে করেছে আপনার বিরুদ্ধে, তাতে জামিন হচ্ছে না। এবং মানে এরপর অনেকের ক্ষেত্রে, সেলিনা হায়াৎ আইভীর ক্ষেত্রে যেমন, যে এমন ভাবে শিরোনাম হলো মনে হলো উনি মুক্তি পেয়েছেন, কিন্তু তাকে আবার তখন শোন অ্যারেস্ট দেখানো হলো অন্য মামলায়। এটা তো আসলে প্রতিজন আওয়ামী লীগ নেতা কর্মীর ক্ষেত্রে ঘটছে। কাজেই ঘটি বাটি জমি বেচে তো আসলে মুক্তির কোনো উপায় মিলছে না। মানে আপনি কি আমি পরিমাণ আমি আপনার সাথে মানে একমত আর্থিক আমি। চ্যালেঞ্জ, আপনি যদি আমাকে আরেকটু বলেন।
আমি আমি বললাম তো এই চ্যালেঞ্জ রয়ে গেছে। এটা এটা যদি বর্তমান সরকার, বর্তমান আইনমন্ত্রী এটা যদি একটা টাস্ক ফোর্স না করে, যে মামলাগুলোকে যদি পর্যালোচনা না করে এবং এই সংস্কৃতি যদি তারা না বদলায়, যে আমাকেও মানে পাল্টা মামলা দেওয়ার হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল। আমি যেটা বললাম আপনাকে, আমার প্রতি সিম্পেথি ছিল বলে এই সরকারের, তারা বলেছে যে না এইভাবে আমরা এই মানে আরেকজন সাংবাদিককে এভাবে মানে দিতে পারি না। আপনি বলছেন কার সাথে দেখা হয়েছিল? সেখানে আমার সাথে আরো ২ জন সাংবাদিকের সাথে দেখা হয়েছিল। তারা এই ধরনের মামলায় জড়ায় নাই। ব্যক্তিগত মামলাতে তারা জড়িত হয়েছিল এবং সেগুলো ভুয়া মামলা। আমি 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 দেখেছি যে এই ভুয়া মামলাতে সয়লাব হয়ে গেছে। সাধারণ এই যে পুরো ইউনূসের আমলটাই হচ্ছে একটা ভুয়া মামলা। যেটা বললাম যে জুলাই মামলাগুলোর প্রকৃত মামলা হয় নাই। জুলাই যারা শহীদের আত্মীয়-স্বজন কিন্তু প্রকৃত বিচার পাবে না। এখানে আপনি আমাকে ভিআইপি আর কার সাথে দেখা হয়েছিল বলছেন। আমি যখন আমাকে যখন নতুন করে আরেক জায়গায় দেওয়া হলো সেখানে ভিআইপিদের সাথে দেখা হয়েছিল। তৌফিক ইলাহির সঙ্গে দেখা হয়েছিল। উনি কি অপরাধ করেছেন আমি জানি না। উনি যদি পলিসিগত বলে অপরাধ করে থাকে তার বিরুদ্ধে পলিসিগত মামলা হবে, যে দেশকে বিদ্যুতে আপনি মানে ধ্বংস করে দিয়েছেন বিদ্যুৎ খাত। আপনাকে পরামর্শ দিয়েছেন, আপনাকে একটা মামলা দিই। তাকে দিয়ে দিচ্ছে জুলাই হত্যা মামলা। তাকে এই যে বিশেষ আদালত যেটা কি জানি এটা করেছে যেটা? যুদ্ধ অপরাধীদের জন্য যে আন্তর্জাতিক আদালত অপরাধ করেছে, ট্রাইব্যুনাল, হ্যাঁ, হ্যাঁ। আইসিটিতে দিয়ে দিয়েছেন উনাকে। তো এইটার সাথে আইসিটির কি সম্পর্ক? এবং এবং অন্যান্য যে লোকগুলো ইভেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আরো রাজনৈতিক নেতা যাদের আছে তাদের সাথে আইসিটির কি সম্পর্ক আমি তো জানি না। তাদেরকেও মামলা দিয়ে দিয়েছে। তাদেরকে স্পেসিফিক মামলা দেন। হাসানুল হক ইনু, আপনি এই দুর্নীতি করেছিলেন, আপনার ওই পলিসিগত কথার জন্য আপনার এই ক্ষতি হয়েছে। সেটা না করে কোথাকার কোন ভুরুঙ্গামারিতে কে মারা গেছে সেটার সাথে আপনি যদি সম্পর্ক করে দেন তাহলে তো হইল না। এবং এভাবেই এই মামলাগুলো, এই হত্যাগুলোকে ডক্টর ইউনূস ধ্বংস করে দিয়েছে, আসিফ নজরুল এই ধ্বংস করে দিয়ে গেছে। এরা 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 যে শহীদদের পক্ষে যে কথা বলে, এরা নিজেরাই শহীদদের বিরুদ্ধে কাজ করে দিয়ে গেছে। এবং এই অনন্তকাল তো এই মামলা চলবে না। আপনি একটা লোককে ১.৫ বছর পর্যন্ত জেলে ঢুকিয়ে রেখেছেন বিনা বিচারে। এবং এবং আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার আমলে বিএনপির লোকজনকেও এরকম অত্যাচার করে নিয়ে গেছিল, তাদেরকেও এরকম বিচারহীন অবস্থায় রেখেছে। কিন্তু সেটাতে ১.৫ বছর হয় নাই। এবং সারা আমার আপনার মির্জা ফখরুল পুরো শাসন আমল ১৭ বছরে হয়তো ৩ বছর জেল কেটেছেন। এবং উনাকেও বারবার নির্যাতন করা হয়েছে। কিন্তু একাধারে ৩ মাসের বেশি হয়তো ছিলেন না। এবং এই যে রবিউলের কথা বললেন, রবিউলও জেল খেটেছে। আমাকে একজন তার কারারকে বলছিল এই যে এ কোনায় ওয়ার্ডের ওই কোনায় পড়ে থাকতো একটা কম্বল নিয়ে। তো আজকে সে নেতা হয়ে গেছে। আরেকজনের কথা বলল। বলতে এরা এখান থেকে যায় আমাদের কথা আর মনে রাখে না, জেলের কথা আর মনে রাখে না। আপনিও আমাকে বলল আপনিও যাচ্ছেন। আমাদের কথা আর মনে রাখবে না। এই যে কারারক্ষীরাও অনেকভাবে ওইখানে ইয়ের মানে অনেক, কারাগারের এটা কি ভেতরে বলবো? কেমন ব্যবহার পেলেন? মানে নেতাকর্মী, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঠাসা এই কারাগারে মানে ব্যবহার কেমন করা হচ্ছে? আমরা শুনছি ওষুধ পাওয়া যাচ্ছে না, চিকিৎসা পাওয়া যাচ্ছে না, কম্বল পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষেত্রে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না। এক মানে সলিটারি কনফাইনমেন্টে অনেক ভিভিআইপি কে আটকে রাখা হচ্ছে। আপনি কারাগারের পরিবেশটা কেমন দেখেছেন? মধুমতিতে যেটাতে ছিলাম, ওয়ার্ডে যখন ছিলাম, আপনি চিন্তা করে দেখেন ২০ ফুট বাই ৩০ ফুটের একটা রুম, সেখানে ৩৫ জন লোককে থাকতে দিয়েছে। এবং একটা টয়লেট এবং ওই কমোড নাই। তো সেরকম একটা পরিবেশে পানিও ২ বার আসে দিনে। সেরকম একটা পরিবেশে কেমন করে মানুষ কাটাচ্ছে দিনের আপনি চিন্তা করতে পারেন। আর যখন ডিভিশন দেওয়া হলো, তখন ঐরকম একটা রুমে ৪ জনের সিট আছে। সেখানে ৩ জন ছিলাম আমরা। এবং সেখানে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা, যারা জুলাই হত্যাকাণ্ডে যাদেরকে অভিযুক্ত করে এখানে নিয়ে দেওয়া হয়েছে। আমি ২ জনের কথা বলব যে এই যে আ একজনের ছিল শাহেন শাহ, আরেকজনের ছিল জুয়েল রানা। এরা ডিবিতে কাজ করত ডেস্কে বসে। এদেরকেও ধরেছে। যে এরকম আরো বহু কর্মকর্তা যারা ফিল্ডে কোনো কাজ নাই, ফিল্ডে ছিলও না, তাদেরকে ধরেছে। কেন? এদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে। তো এখনই তো বিএনপির সাথে সম্পর্ক যারা আছে তাদেরকে বড়, বড় পোস্ট দেওয়া হচ্ছে। তারা একেকজন ফসিল হয়ে গেছে। এগুলাকে এনে এখন পোস্টে বসানো হচ্ছে। তার মানে কি? এই শেখ হাসিনা যদি আবার বা আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, এরকম এরা যখন ফসিল হয়ে যাবে এদেরকে আবার ক্ষমতায় আনবে। তাতে কি হবে? রাষ্ট্র তার একটা ট্রেন্ড
অফিসার গুলোকে হারাচ্ছে। এই বিচার তো এই বিচার কে করবে? আজকে বলা হচ্ছে যে আপনার আহ হত্যাকাণ্ড যারা করেছিল তাদেরকে এই ইন্ডেমনিটি দেওয়া, যে পুলিশ হত্যার বিচারের কোনো ইন্ডেমনিটি থাকবে, এটার কোনো বিচার হবে না। তো আপনি পুলিশ হত্যার বিচারে ইন্ডেমনিটি দেন নাই, প্রায় 13,000 বা 1300, আমি সংখ্যাটা বলতে পারছি না, যে 1300 অস্ত্র গায়েব হয়ে গেছে। সেগুলোরও কোনো মামলা নাই, সেগুলোরও কিছু নাই, এখানে ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে ওই অস্ত্র নিয়ে এখন সন্ত্রাসীরা সন্ত্রাস করতেছে। তো আমার স্পষ্ট এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে পুলিশের ব্যাপারও এই বর্তমান সরকারকে নতুন করে ভাবতে হবে। আদারওয়াইজ এরাও এখন যে সরকারে আছে যারা, তারাও মনোবল পাবে না। তাদের সহকর্মী একজন জেলে, তাদের সহকর্মী একজন মারা গেছে, তার সন্তান তার বিচার পাচ্ছে না। তো তাহলে আমারও তো একই ধরনের পরিণতি হবে। তাহলে আমার কি হবে? তাহলে আমিও গা বাছাই থাকি। এবং তাহলে হাই কমান্ডের কথা কেউ শুনবে না। যে যারা যে অফিসার গুলোকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কর্মকর্তারা যদি ফাঁসি হয়, তাহলে এদেরও কেন ফাঁসি হবে? কারণ আমি তো ওর কথা শুনেছি। আপনি তো ওরও বিচার করছেন, যে অর্ডার দিয়েছে। অর্ডার যাকে দিয়েছেন তারও বিচার করছেন, এক্সিকিউট যে করছে তারও বিচার করছেন। তো এই যে চেইন অফ কমান্ডটা টোটাল নষ্ট হয়ে গেছে পুলিশ প্রশাসনের মধ্যে, সেটাকে রিগেইন করতে হবে। এটাকে রিভাইভ না করলে আবার এই বর্তমান সরকার এটার সাফারার হবে। আমি বারবার এই জন্য বলবো যে সবগুলো ইউনূসের যে অপশাসন, 18 মাসে যে অপশাসন করেছিল, সেটার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং এদের দুর্নীতির কে কি দুর্নীতি করেছিল সেটার ভিত্তিতে এদের বিচার করতে হবে। এবং এই যে জুলাইতে যারা জুলাই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হলো, সে মামলাগুলো আবার পর্যালোচনা করতে হবে এবং সরকার সিদ্ধান্ত নিতে হবে আসলে কোন পর্যায়ের কর্মকর্তাদেরকে আমরা সাজা দেব। এটা বিগিনিং পর্যায়ের অফিসার, না আমরা যারা পলিসি মেকিং এ ছিল তাদেরকে। মানে এই যে আমি এখানে আপনাকে একটা প্রশ্ন না করেই পারছি না, আপনি কোনো চেঞ্জ দেখলেন কিনা? মানে নির্বাচিত সরকার আসলে বড় চেঞ্জ হবে, ইউনূস সরকার যে মবের রাজত্ব কায়েম করেছিল এর চেয়ে আর খারাপ হতে পারে না, এমন একটা আপনাদের নানাজনেরও এই বিশ্লেষণের মতো ছিল। তো এরপরে যে তারেক রহমান সরকার এলো, আপনি তো স্পষ্টই বললেন যে আপনার শুভাকাঙ্ক্ষী ছিল একেবারে উচ্চ পর্যায়ে। কিন্তু এই যে শোন অ্যারেস্ট, মানে এক মামলায় জামিন হবে, আরেক মামলায় মানে কারাগার গেইটে আটকে ফেলা হবে, নতুন মামলা দেওয়া হবে, এসবই যদি চলতে থাকে, সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগও চলতে থাকে, তাহলে আসলে ওই যে আপনাদের প্রত্যাশাটা যে বোধহয় আবার আইনের শাসন ফিরে আসবে, ইউনূস শাসনের একটা মানে সমাপ্তি ঘটবে, তা আসলে ঘটবে কিনা? আমি তো ওইটাই বলছি, এই যে প্রথম আলোর সঙ্গে যে সাক্ষাৎকারে, এটা হচ্ছে শেখ হাসিনা সরকার, যদি আপনি খেয়াল করে থাকেন, এটা 111 এর এক্সটেনশন ছিল। শেখ হাসিনা যে সমস্ত অপকর্মগুলো করেছে, গুম খুন, এগুলো সব 111 এ চালু ছিল। এখন যদি ইউনূস যেগুলো চালু করে দিয়ে গেছে, সেটা যদি বর্তমান সরকার না করে, তাহলে তো বর্তমান সরকারের ঘাড়ে পড়বে এগুলা। বর্তমান সরকারের কোনো পরিবর্তন এখনো আসে নাই, বাট তাদের সদিচ্ছা আছে। তাদের সদিচ্ছা যে আমি নাই তা বলবো না। আমার মামলাতে 14, আমার মামলা নয় শুধু, যে কেউ মুক্তি পেলে 14টা এজেন্সিকে জানাতে হয় যে ওকে মুক্তি দেবো কিনা। তো 14 এজেন্সির একজনের মনে হলো না, ওকে একটা দিয়ে দাও, পিডব্লিউ দিয়ে দাও, যে প্রোডাকশন ওয়ারেন্ট, যে অজ্ঞাতনামা একটা মামলা থেকে যাবে সে। এইভাবে আমার এক রুমমেট, তার 5টা মামলা করেছে, 5টা মামলায় সে জামিন পেয়েছে। 5টা ঢাকা শহরের 5 কোনায় নাকি সে সন্ত্রাস করেছিল। সে একটা গভর্নমেন্ট অফিসার। একজন গভর্নমেন্ট অফিসার কিভাবে সন্ত্রাস করে জুলাই মামলাতে। তো সে করেছে, সে একটা বিজ্ঞানী। এবং তাকে আরো 2টা মামলা দিয়ে দিয়েছে অজ্ঞাতনামা। তো এইভাবে প্রতিটা মামলাই হচ্ছিল। এবং আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি তো যেদিন জামিন দেওয়া হলো তার 4 দিন পর আমাকে মুক্তি দেওয়া হয়েছে। এই 4 দিন কি করা হয়েছে? এই 4 দিন পর্যালোচনা, অমুক জায়গায় অমুক এজেন্সি তমুক এজেন্সির কাছে পাঠানো, যে উনাকে কি ছেড়ে দেবো কিনা। আমাকে যখন আপনাকে যখন ধরে নেয়, তখন ওদেরকে জিজ্ঞেস করে উনাকে এনেছে, উনাকে কি রাখবো? তা আমাকে রাখবো না যখন জিজ্ঞেস করে না, আমাকে ছাড়বো কেন জিজ্ঞেস করতে হবে? এটা আমি বলছি আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। আ যে আইজি সাহেব, আনিস আলমগীর তো চলে যাচ্ছে, উনাকে কি রাখবো? তা আমি যখন গেছি সেদিন কি জিজ্ঞেস করছে আনিস আলমগীরকে তো বিনা বিচারে বিনা কারণে নিয়ে আসছেন, তাকে কি রাখবো? সেটা তো জিজ্ঞেস করেন নাই। এবং পুলিশ প্রশাসনে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা এখনো তো বলছে যে আপনার প্রতি অন্যায় করা হয়েছিল। এবং সে ডিবি অফিসেও আমাকে বলছে আমার প্রতি অন্যায় করা হয়েছে। কিন্তু তারা করার কিছু নাই। তারা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে, তারা কি করবে? তারও তো তাদের চাকরি রক্ষা করতে হবে। শেষ প্রশ্ন,
চাকরি রক্ষার প্রসঙ্গ যখন এসেছে, যে এই যে যেই মবের মুখে, মবের দাবির মুখে, বা ধরেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনের মতো অত্যন্ত প্রভাবশালী ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, তাদের যে দাবির মুখে আপনাকে গ্রেফতার করে ফেলা হলো, তো এখন যদি সরকার সত্যি ইউনূস সরকারের ট্র্যাক থেকে সরে এই যে জামিন, যাদের জামিন পাওয়া উচিত তাদের জামিন পাওয়া, কিংবা যেই সরকারি অফিসার আসলে একটা বিজ্ঞানী পদে চাকরি করত তাকে 5টি জুলাই হত্যা মামলা থেকে রেহাই দেওয়া, এই যৌক্তিক কাজগুলো শুরু করেন, তাহলে এই মব কি, এই সরকার কি টিকতে দেবে? মানে সরকার এই ঝুঁকি কি নিতে পারবে আপনি মনে করেন? আমি জানি না, আমি পর্যবেক্ষণ করছি এখনো বলতে পারি না যে সরকার আসলে কিভাবে কি করবে। এখনো তো উত্তপ্ত, এখনো তো জুলাই নিয়ে নানা কাণ্ড করছে এবং অডাসিটি দেখাচ্ছে। জাতীয় সঙ্গীত বাজে বসে থাকে, তাহলে এই দেশে এই সংসদের আর কি ভবিষ্যৎ? এই সংসদে যুদ্ধাপরাধীদের জন্য হয়, শোক প্রস্তাব হয়, শহীদ যে যাকে তাকে শহীদ বানিয়ে দিচ্ছে। যে ইউনূস আরেকটা জিনিস করতো, যারে তারে এনে সিনিয়র সচিব পদমর্যাদায় পদায়ন করতো এবং যারে তারে ধরে এনে উপদেষ্টা বানাতো। এবং সরকার যদি এগুলা এই 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 কালচার যদি থেকে থাকে, তাতে ইউনূসের শাসনই থাকবে। যেটা বললাম 111 এক্সটেনশন, এটি ইউনূসের এক্সটেনশন থাকবে এবং এক্সটেনশনের লক্ষণ তো দেখা গেল। সে বিশ্ব বাটপার, বিশ্ব বেহায়া নিজের জন্য এসএসএফ রেখে দিয়েছে। তাকে কেন এসএসএফ দিতে হবে? কারণ সে তো সোনার সংসার তৈরি করে দিয়েছে, এখানে মব সংস্কৃতি নাই। তার চলাফেরাতে এত অসুবিধা কোথায়? এত ভয় কেন? কই শেখ হাসিনা তো বলবে না যে আমি চলতে আমার অসুবিধা হবে তাকে ছেড়ে দিলে, বা অন্য কোনো রাজনৈতিক নেতা তারেক জিয়া তো বলবে না আমি চলতে গেলে আমার সমস্যা হবে। তাহলে সে এত বড় হাজার বছরের শ্রেষ্ঠ অবদান বাংলাদেশ পেয়েছে, বিশ্ব বরেণ্য ব্যক্তি, তার চলতে এত অসুবিধা হচ্ছে কেন? ৩ দিন হয় নাই ক্ষমতা থেকে গিয়েছে, তাকে কেন এসএসএফ দিতে হবে? সো তার মানে হচ্ছে যে সে এমন একটা সোসাইটি তৈরি করে গেছে, যেটা আমি বলেছিলাম যে সে প্রতিহিংসা যে রাজনীতি করছে, রাজনীতি চালু করে দিয়েছে, সেটা তার উপরও প্রতিফলিত হবে। তার বাড়িতেও আক্রমণ হবে। সে ৩২ নম্বর ভাঙার কারিগর সে এবং মব সংস্কৃতির জনক সে। তাহলে এগুলো তার উপরে পড়বে। এই পড়বে বলে সে জানে বলেই সে এটা করছে। আমি জানি না তার মানে শেষ জীবন কোথায় কাটবে, প্যারিসে না কোন দেশে। এই দেশে তো সে এই এসএসএফ চলে গেলে তখন কিভাবে চলবে? তাকে তখন কে রক্ষা করবে? তাকে আবার এক্সটেনশন দেবে। সো আমরা একটা সোসাইটি চাই। আমরা বর্তমান সরকারের কাছে আমি আশাবাদী মানে অনেকে মনে করবে যে আপনি বর্তমান সরকার তেলাচ্ছেন। তেলানোরও কিছু নাই। বর্তমান সরকার যদি ভালো কাজ করে, আমাদের মানে আমরা আরবের খোরমা কাজও তো ছিল না আওয়ামী লীগ। বর্তমান সরকার যদি ভালো কাজ করে, তারা আরো ১০ বছর ২০ বছর থাকলে আমার কি আসে যায়? আমরা তো চাই। নবনীতে আপনার কি কষ্ট হবে? আমি তো জানি না। আমার তো কোনো কষ্ট হবে না। যারা যদি ভালো দেশ শাসন যদি ভালো করে, তাহলে থাকুক তারা। এখন তারা যদি এটা না করে, যদি ইউনূসের শাসন করে, তাহলে তারা কয়দিন টিকবে? তারা সেটাই নিজেরা বিবেচনা করুক। অসংখ্য ধন্যবাদ আনিস ভাই, আনিস আলমগীর। আপনাকে দেখে স্বস্তি পেলাম, এবং আপনার সাহস এবং উৎসাহ দুটোই মানে অব্যাহত থাকুক। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।